আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। আজকে সব ক্লাস হয়েছে তোমাদের? জি স্যার। আমার ক্লাসটা এই সবার শেষে হইলো নাকি? জি স্যার। এর আগে ক্লাস নিয়েছে কি আমার আগে? রুনা ম্যাম। রুনা ম্যাডাম না? জি স্যার। জি স্যার। আজকে আমরা বোধহয় কাস্টোডি নিয়ে কিছু কেস স্টাডি দেখতেছিলাম, তাই না? জি স্যার। আজকে আমরা ওইটা শেষ করে আরেকটা টপিক ধরবো, সেটা হলো ডিসলিউশন অফ ম্যারেজ। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। গত ক্লাস আমরা কিছু আসসালামু আলাইকুম স্যার। শীট গুলা কি সবাই পাইছো? স্যার শীটটা পাইনি জি তো। স্যার পাইছি। জি স্যার। দেখাগুলো কি আমাদের ওই বোঝা যে যায়? 10-11 গ্রুপে দেওয়া আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, টপিকগুলো এগুলাই তো, আমার নিজস্ব শীট এগুলা আচ্ছা। তৈরি করা। জি স্যার, ওই গ্রুপে পাইছি স্যার। হ্যাঁ স্যার গ্রুপে পাইছি স্যার। আশা করি পড়া যায়, তাই না? জি স্যার। আমি এগুলো একটু মডিফাই করে দিচ্ছি আর কি। ইয়েস স্যার। এবং এই ইস্যুগুলোতে তোমরা গুগলে সার্চ করে অনেক কিছু পাওয়ার কথা। তোমরা কি গুগল টুগল করেছো কিছু? গত ক্লাসে আমরা 2টা না 3টা কেস আলোচনা করছিলাম। আমাকে কেউ একজন ব্রিফ করতে পারবে কিনা? গত ক্লাসে আমরা যে 3টা কেস আলোচনা করছিলাম, জাস্ট 3টা পয়েন্ট বললেই হবে, বেশি বলতে হবে না। গত ক্লাসের লাস্টের যে কেসটা ছিল সেটা হচ্ছে রাহেলা খাতুন ভার্সেস রামেলা খাতুন। আচ্ছা, একটা ওই ছিল কেসে কি বলছিল? জহুরা বেগম ভার্সেস মমিনা খাতুন। কেসটা কি ছিল বলা ছিল এটাতে? প্যাটার্নেল আন্টি কি করছিল, এই মামলা করছিল। প্যাটার্নেল আন্টি মামলা করেছিল ডিস্ট্রিক্ট জজের এখানে। তারপর এপিলেট ডিভিশন কি করছে, তার মায়ের পক্ষে রায় দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা কোন পয়েন্টে আমরা আলোচনা করছিলাম? পয়েন্টটা ছিল স্যার, although his her এখানে আমরা কি mother দেখলাম? remarried to the other person। আপনি যে জিনিসটা বুঝাইতেছেন সেটা হচ্ছে তার স্যার মানে যে সন্তানের বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল মা রিমেরি পুনরায় বিবাহ করলেও কি হয় না, সে অধিকার মায়ের নষ্ট হয় না, মায়ের কাছে এটা সন্তান আলোচনা, নিরাপদ তাই না? আছে। জি স্যার। হ্যাঁ, তার মানে মাদার রিমেরি টু এ স্ট্রেঞ্জার ডাজ নট লস her right to custody and may be declared the guardian of her child depending on the facts and circumstances.
ডিপেন্ডিং অন দি ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস, এই কথাটা কিন্তু বুঝতে হবে। এমনও হইতে পারে এই, মা অন্য জায়গায় বিবাহ করে ফেলছে, বিবাহ করার কারণে বাচ্চা তার কাস্টডিতে রাখার যে অধিকার, সে অধিকার নষ্ট হবে না, তবে শর্ত হলো এটা ডিপেন্ড করবে সার্কামস্টেন্স, ফ্যাক্টস অনুযায়ী, ঘটনা এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। আমরা আজকে আরেকটা পয়েন্ট দেখব, সেটা হলো দি রুল অফ হিজানাত। হিজানাত মানে কাস্টডি does not give any right to the father to remove a minor son from the custody of his mother at will. তার মানে হচ্ছে কাস্টডির যেই নিয়মটা, সেই নিয়মটা বাবার যে অধিকার, সেই অধিকারকে এখানে বলা হয়েছে বাবাকে এমন কোনো অধিকার দেয় না যে মাইনর সানকে তার মার কাছ থেকে রিমুভ করে নিয়ে চলে যাবে অন্য কোথাও। কারণ ফোর্সফুল অর ডিসিটফুল রিমুভাল অফ মাইনরস ফ্রম দেয়ার মাদার্স কাস্টডি ইজ অ্যানাদার কমন প্র্যাকটিস। দেখবেন যে ডিভোর্স হয়ে গেছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, তো বাবা অনেক সময় করে কি জোর করে ফোর্সফুলি বা প্রতারণামূলক ভাবে বাচ্চাকে মার কাছ থেকে সরাই নিয়ে যায়। এরকম ঘটনাও কিন্তু সমাজে আছে। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। এরকম ঘটনা আমি নিজে চোখে দেখেছি। আমাদের এলাকায় এরকম আছে যে বাবা মার এই ডিভোর্স হয়ে গেছে, একটা মেয়ে ছিল, জাস্ট একটা মেয়ে, ওই মেয়েটাকে মেয়ের বাবা এসে জোর করে নিয়ে গেছে। তখন দেখলাম যে মেয়ের মা এবং তার নানির কুলের যে মানুষগুলো ছিল, নানার কুলের সবাই প্রচন্ড কান্নাকাটি করছে। এটা অনেক বছর আগের ঘটনা, তখন আমি খুব ছোট ছিলাম এবং আমার কাছে খুব হৃদয় বিদারক লাগছে এই ঘটনাটা। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। আমার কাছে খুবই হৃদয় বিদারক লাগছে যে বিষয়টা কতটা নিষ্ঠুর। মেয়েটা আমাদের বয়সে ছিল আর কি মেয়েটা, আমরা তখন খুবই ছোট ছিলাম, 5 বছর কি 6 বছর। তখন তো বাচ্চারা একসাথে খেলাধুলা করতো। কথা বোঝা গেছে? তো হঠাৎ করে দেখি যে ওকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কেমন যেন একটু ফিলিং হয়েছে আর কি। কথা বোঝা গেছে কিনা? এরকম দেখা যায় যে কি, যে হাজবেন্ড ওয়াইফের ছাড়াছাড়ি হয়ে গেলে বাচ্চাকে বাবা জোর করে নিয়ে যায়। তো এইগুলা শেষ পর্যন্ত কোর্টে গিয়ে গড়ালে দেখা যায় যে কি, কোর্টের রায়টা, কাস্টডির যে নিয়মটা, সেটা মার দিকেই রায়টা যায় আর কি। এবং কেন যায়, সেটা হলো বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল, যেটা মাইনরের কল্যাণ যেখানে হয় সেটাই চেক এন্ড ব্যালেন্স করে দেখা হয়, সেটাই কোর্ট বিবেচনা করে দেখে। এই জন্য পয়েন্ট একটু লিখে রাখেন, 4 নাম্বার পয়েন্ট সম্ভবত, 4 নাম্বার, the role of hizanat ব্র্যাকেটে কাস্টডি দিয়ে রাখবেন, does not give any right to the father to remove a minor son from the custody of his mother at will. লেখা হয়েছে, the role of hizanat does not give any right to the father to remove a minor son from the custody of his mother at will. কথা কি বোঝা গেছে? তার মানে কাস্টডির যে আইনটা আছে, এই আইন সন্তানের যে অপ্রাপ্ত বয়স্ক ছেলের বাবাকে এমন কোন অধিকার দেয় না যে অধিকার বলে সে বাচ্চার মার কাছ থেকে তাকে ছিনাই নিয়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে? মানে জোর জবরদস্তি করে বাবা তার সন্তানকে মার কাছ থেকে কি করতে পারবে না, কেড়ে নিতে পারবে না। স্যার আবার একটু বলবেন, the rule of Hizanat does not give her child। কনসেপ্টটা বোঝা গেছে কিনা আগে সেটা বলেন, আমি আবার রিপিট করব, সমস্যা নাই। আর কনসেপ্টটা বোঝা গেছে কিনা? জি স্যার। বাবা হাজবেন্ড ওয়াইফের সেপারেশন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাবা মার কাছ থেকে সন্তানকে জোর করে নিয়ে আসতে পারবে না। এখানে মেইন প্রিন্সিপালটা হচ্ছে কি, যে কাস্টডির যে নিয়ম, এখানে বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল অফ দি মাইনর কে দেখা হয়, বেস্ট ইন্টারেস্ট অফ
মাইনর, মাইনরের কল্যাণ কোনটা সেইটা কোর্ট বিবেচনা করবে, মার কাছে থাকলে কল্যাণকর হবে নাকি বাবার কাছে থাকলে কল্যাণকর হবে। তাহলে আমি বিষয়টা আবার বলি দিয়ে, রোল অফ হিজানাত, হিজানাত HIZANAT, হিজানাত ব্র্যাকেটে কাস্টডি দিয়ে রাখেন, অনেকে হিজানাত শব্দটা নাও বুঝতে পারে। জি স্যার। মাসুল আপনি অনেক স্লিম হয়েছেন তো। হচ্ছে অনেকদিন পরে। the role of hizanat does not give any right to Does the not father. give any The right. role of hizanat does not give any right to the father. Does not Give any right. Right মানে অধিকার। any right. Right father. আরো আমার কথা কি বোঝা যায়? জি স্যার। জি স্যার যায়। বুঝতে পারলে তো আমি কমন শব্দ বলতেছি, শব্দগুলো তো আনকমন না, আরো দ্রুত করতে হবে, নইলে আমাদের সিলেবাস কিন্তু শেষ হবে না। Does not give any right to the father to remove a minor son. To remove, remove মানে কি ছিনিয়ে নিয়ে আসা। Remove a minor son. Remove a minor son. Son মানে পুত্র, মানে অপ্রাপ্ত বয়স্ক ছেলে। From the custody of his mother. From the custody of his mother. মানে কাস্টডি সংক্রান্ত যে আইনটা আছে, সে আইন বাবাকে এমন কোনো অধিকার দেয় না যে অধিকার বলে সন্তানের মার কাছ থেকে সন্তানকে কেড়ে নিতে পারে। Because the best interest principle is applied here. The court will consider the doctrine of best interest of the minor son. কথা কি বোঝা গেছে? Yes sir. জি স্যার। এরপরও মনে হয় অনেকে লিখতে পারেন নাই, না লিখতে পারলে আমার কিছু করার নাই। তাহলে এখানে এই পয়েন্টটা লিখে রাখলেই হবে, এটা শিটে দেয়া আছে, আমি যে ছবিগুলো উঠাই দিচ্ছি 4 নাম্বার যে ইয়াটা আছে ওখানে দেখে নিও, এখানে খুব সুন্দর করে লেখা আছে। Forceful or deceitful removal of minors from their mother's custody is another common practice which appears to result from father's assertion of their unfettered right to effect removal of minors at will from the custody of the mothers. The court's intervention in Zahida Ahmed Liza, এখানে একটা মামলা আছে, মামলাটা একটু লিখেন সবাই। এই যে ঘটনাটা একটা মামলাতে আলোচনা করা হয়েছে, মামলাটা হচ্ছে জাহিদা আহমেদ ব্র্যাকেটে লিজা, জাহিদা জেড দিয়ে লিখবেন, জাহিদা জেড ZAHIDA, জাহিদা আহমেদ ব্র্যাকেটে লিজা Lisa. LIZA, লিজা, বানানো যেন ভুল না হয়, ভার্সাস সাইয়েদ নুরউদ্দিন আহমেদ এন্ড অ্যানাদার, সাইয়েদ নুরউদ্দিন আহমেদ এন্ড অ্যানাদার। Yes sir. সাইয়েদ SYED, সাইয়েদ নূর NUR, নূর স্পেস দিবেন একটা, তারপর উদ্দিন দিবেন UDDIN, উদ্দিন আহমেদ এন্ড অ্যানাদার। এই মামলাতে কথাটা বলা আছে, আমি যে পয়েন্টটা বললাম,
তাহলে আমরা 5 নাম্বার ইস্যুতে চলে যাই। আমি যে কথাটা বললাম, যে লাইনগুলো বললাম, এটা জাহিদা আহমেদ লিজা ভার্সেস সৈয়দ নুরউদ্দিন আহমেদ এন্ড অ্যানাদার ওই মামলায় আলোচনা করা হয়েছে। মামলার ডিসিশনটা আমার এই যে ছবি উঠে পাঠাইছি ওখানে একটু দেখে নিন। এখানে একটা হেভিয়াস কর্পাস রিট হয়েছে। সেই রিট পিটিশনে বলা আছে, দি পিটিশনার ওয়াজ দি মাদার অফ এ 10-year-old boy. 10-year-old boy. She had been living in London for the preceding 6 years along with her son and husband. After their arrival in London, the child was diagnosed with significant psychological and physical health problems. Following a breakdown in the relations between the father and mother, the child was wrongly removed by his father from the mother's custody and brought to Bangladesh without her knowledge. The mother, being aggrieved by deceitful removal of the son from her custody, filed a writ petition before the High Court Division. তার মানে হচ্ছে তারা লন্ডনে ছিল, হাজবেন্ড এন্ড ওয়াইফ। লন্ডনে থাকার পরে 10 বছর বয়সের ছেলেটার কিছু সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল প্রবলেম দেখা দেয় এবং তারা ডায়াগনোসিস করে ওই ছেলেটার কিছু রোগ দেখা দেয় আর কি। ওই সময়টাতে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া বিবাদ হয়। ঝগড়া বিবাদ হয়ে যাওয়ার পরে বাবা দেশে চলে আসে বাংলাদেশে এবং মাকে না জানাইয়া ওই বাচ্চাটাকে সে নিয়ে চলে আসে দেশে। কথা কি বোঝা গেছে? তো মা এই ব্যাপারটা নিয়ে খুবই অ্যাগ্রিভ হয়েছে, সংক্ষুব্ধ হয়েছে এবং সে বলছে প্রতারণামূলক ভাবে ছেলেটাকে নিয়ে আসছে। এটা নিয়ে হাইকোর্ট ডিভিশনের একটা রিট পিটিশন দায়ের করছে। তো পরে হাইকোর্টের যে অবজারভেশনটা, এটা আমি যে ছবিগুলো পাঠাইছি ওখানে দেখবেন 4 নাম্বার ইয়াতে আছে, এই মামলাটা আমি দিচ্ছি এখানে। এখানে বলা আছে, অ্যাকর্ডিং টু মোহাম্মদান ল অফ হিজানাত কাস্টডি, মানে যে মুসলিম শরিয়া ল যে কাস্টডি যে আইনটা আছে ওখানে বলা আছে, there is no doubt that father is entitled to the custody of his minor son when he attains the age of 7 years. আমাদের শরিয়া লতে কিন্তু স্পষ্টভাবে বলা আছে, ছেলে বাচ্চা যদি 7 বছর অতিক্রম করে তাহলে সে বাবার কাছে থাকবে। এটা কিন্তু শরিয়া লয়ের আইন, মুসলিম লতে বলা আছে, এটা কোরআনিক আইন কিন্তু এটা। But the law relating to the custody does not permit deceitful removal of the detainee from the custody of his mother while he was in a foreign country where such removal is not at all permissible. এখানে কোর্ট বলতেছে কি যে শরিয়া ল ইজ ওকে, মানে কোরআনিক ল ইজ ওকে। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা ঠিক আছে যে after attaining 7 years the father is entitled to have the custody of his minor son, but এখানে কথা হচ্ছে কি ডিসিটফুল রিমুভাল, যখন বাপ মা একসাথে বিদেশে থাকবে, বিদেশের পরিস্থিতি কিন্তু ভিন্ন। আমার কথা কি বোঝা যায়? তো সেই ক্ষেত্রে বলা হয়েছে কি, যখন একটা ফরেন কান্ট্রিতে থাকবে সেই ক্ষেত্রে মাকে না জানিয়ে বাচ্চাকে নিয়ে আসাটা এটা একটা ডিসিটফুল কাজ, মানে কি প্রতারণামূলক কাজ। পয়েন্টটা বুঝছেন কিনা সবাই? হ্যাঁ, না দেশে হলে তো নাই, এটা কোর্ট তার রায়ে কথাটা বলছে। দেশে হলে হয়তো অন্যরকম হতে পারতো। আমরা আগে কোর্টের অবজারভেশনটা দেখি। এখানে বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপালটা দেখতে হবে। দেশে থাকলেও কিন্তু কোর্ট বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপালটাই দেখবে, যে মাইনর চিলড্রেনদের কল্যাণ কোন দিকে আছে। কিন্তু এখানে আমরা যে আলোচনাটা করলাম, কোর্ট তো ফ্যাক্টস দেখে রায় দিবে। কথা বোঝা গেছে কিনা? দেশে থাকলে কি হইতো সেটা এখানে বিবেচ্য বিষয় নয়। আমার মামলাতে বিবেচ্য বিষয় কি, যে তোমরা একটা পার্টিকুলার কেস স্টাডি করতেছ এখানে। আমার কথা কি বোঝা গেছে? আরে ভাই, তুমি যখন চিকিৎসা করবা ডাক্তার হিসেবে, তুমি তাকে ডায়াগনোসিস করবা, তোমার যেই রোগের লক্ষণ বুঝে তোমাকে চিকিৎসা দিতে হবে। কথা বোঝা গেছে কিনা? তো এখানে মামলার যে সাবজেক্ট ম্যাটার বা মামলার যে ফ্যাক্টস, সেই ফ্যাক্টস অনুযায়ী কোর্টের অবজারভেশন আসছে এখানে। দেশে থাকলে কি হইতো সেটা অন্য ঘটনা হতে পারতো, তবে দেশে থাকলে কি হতো সেটা অলরেডি তোমাদের মাথায় ঢুকে গেছে আমার বিশ্বাস। কারণ আমরা তো বারবার বলতেছি যে ডিপেন্ডিং অন দি ফ্যাক্টস এন্ড সার্কামস্ট্যান্সেস দ্য কাস্টডি উইল বি ডিসাইডেড বাই দ্য কোর্ট। কথা কি বুঝা গেছে?
Yes, sir. তাহলে দেশে থাকলো বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল যেদিকে থাকতো তুমি সেদিকেই অবজারভেশন দিবে অ্যাজ এ জাজ বা অ্যাজ এন অ্যাডভোকেট তুমি সেভাবেই কোর্টে মুভ করবে মামলা। তাহলে the law relating to the custody does not permit deceitful removal of the detainee from the custody of his mother. এই কাস্টডির সংক্রান্ত আইনে কোথাও বলা নাই যে বাবা জোর করে প্রতারণামূলক ভাবে একটা মাইনর বাচ্চাকে তার মার কাছ থেকে নিয়ে আসতে পারবে। এটা নিশ্চয়ই কোনো সভ্য ভব্য আচরণ হতে পারে না। এই কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। Yes, sir. তো মনে করো দেশেই আছে যে প্রশ্নটা আমাকে করছো, তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ, কারণ আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হওয়া দরকার। মনে করো যে সে ফর এক্সাম্পল তুমি নিজেই এই চরিত্রে আছো, যে বাবার কথা আমি বললাম, দেশেই আছে। হ্যাঁ, এখন তুমি এরকম জোর করে বাচ্চাকে তোমার ওয়াইফের কাছ থেকে নিয়ে আসলা জোর করে, তো জোর করে না জানায় নিয়ে আসা এটা কি কোনো সভ্য ভব্য আচরণ হতে পারে? না স্যার। অতএব বুঝতে হবে এইভাবে। এই জন্য কখনোই ডিসপিউট রেখে কাজ করতে নাই। এটা তোমরাও আইনজীবী হিসেবে মাথায় রাখবা যে কখনোই কোনো কাজে ডিসপিউট রাখবা না। ওই যে ইকুইটি ইয়াতে পড়ে আসছো না, এই যে হি হু কামস ইনটু কোর্ট মাস্ট কাম ইন ক্লিন হ্যান্ড, একটা আছে না এরকম ল অফ ইকুইটিতে যে ম্যাক্সিম গুলো আছে। একটা ম্যাক্সিম কি, হি হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি, মানে যে ব্যক্তি ন্যায়পর আদালতে আসবে রেমেডি নেওয়ার জন্য সেই ব্যক্তিকেও ন্যায়পর নীতিতেই চলতে হবে। আবার বলা হয়েছে হি হু কামস ইনটু কোর্ট মাস্ট কাম ইন ক্লিন হ্যান্ড, তুমি কোর্টে গেছো অবশ্যই তোমাকে ক্লিন হ্যান্ডে যেতে হবে, মানে তোমার মধ্যে ফেয়ারনেস থাকতে হবে। তুমি 100টা অন্যায় করে কোর্টে গিয়ে রেমেডি চাবা, কোর্ট তোমাকে রেমেডি দিবে? আমার কথা বোঝা গেছে কিনা? Yes, sir. জি। এখন তুমি জোর কইরা বাচ্চাকে নিয়ে আসা না জানাইয়া, হ্যাঁ, ওয়াইফের কাছ থেকে, এখানে তো তুমি ভুলটা করলা। তুমি যদি জানাইয়া শোনাইয়া আনতা, হ্যাঁ ঠিক আছে, 7 বছর পর্যন্ত মায়ের কাছে ছিল, এখন তো আইন অনুযায়ী আমার কাছেই থাকে, তুমি একটা এমিকেবল সলিউশনে যেতা। কথা বোঝা গেছে কিনা? এমিকেবল সলিউশনে গেলে তখন তুমি যদি বাধার সম্মুখীন হইতা, তখন কোর্টে মামলা করলে কোর্ট তোমার ফেভারে থাকতো। আমার কথা বোঝা গেছে? Yes, sir. তো কিন্তু অসভ্য আচরণ করলে বা ডিসপিউট রেখে কাজ করলে দেখা যাবে কি কোর্ট তোমাকে ফেভার করবে না, কোর্ট রেমেডি দিবে না। এই জন্য ইকুইটির ম্যাক্সিম গুলা কিন্তু খুব ভালো ম্যাক্সিম। ল অফ ইকুইটি পড়ানোই হয় মূলত তোমাদেরকে এই বিষয়গুলো শেখানোর জন্য। হি হু কামস ইনটু কোর্ট মাস্ট কাম ইন ক্লিন হ্যান্ড, তুমি কোর্টে যাবা ক্লিন হ্যান্ডে যাবা। কথা বোঝা গেছে কিনা? Yes, sir. Yes, sir. তাহলে আমরা এখানে কি বলতে পারি? the role of custody has not given any unfettered right to the father to remove a minor son aged about 10 years from the custody of his mother at will by resorting to deceptive means, প্রতারণামূলক কাজে লিপ্ত হওয়ার কারণে respondent 1 took the temporary custody of the detainee from his mother, a family visit to Ireland, and then brought the detainee to Bangladesh. By doing so, respondent 1 has taken law in his own hand without waiting for adjudication of the custody and welfare of the child in an appropriate forum. কথা বোঝা গেছে কিনা? Yes, sir. শিল্পী আমার এত কষ্ট করতে গেছো কেন? কথা বলতেছে কে? ওকে, আমরা 5 নাম্বার ইয়েতে চলে যাই। বুঝলাম, ভালো। 5 নাম্বার যে নিয়মটাতে চলে যাই। The issue of minors' welfare to take precedence over the legal rights of disputing parties. বলা হয়েছে কি, যদি কোনো লিগ্যাল রাইটসও থাকে, মানে আইনগত অধিকারও থাকে, মনে করো যে আইনগত অধিকার ভার্সেস
বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল মাইনরস ওয়েলফেয়ার প্রিন্সিপাল, দুইটা যদি কনফ্লিক্টিং হয় তাহলে ওয়েলফেয়ার ডক্ট্রিনটাই প্রিভেইল করবে। আমার ক্লাসে কথা বললে কিন্তু আমি ক্লাস নিতে পারি না, সবাই একটু মিউট করে জহির ভাই মিউট করেন, জহির ভাই মিউট করেন। আমি এখন যে পয়েন্ট আলোচনা করব সেটা হলো কি ওয়েলফেয়ার ডক্ট্রিন এবং লিগ্যাল রাইটস দুইটা যদি কনফ্লিক্টিং হয় তাহলে আইনের উপরে ওয়েলফেয়ার ডক্ট্রিনটাই প্রিভেইল করবে। কথা বোঝা গেছে? জি স্যার। এখন আমাদের শরিয়াতে বলা আছে 7 বছর পর্যন্ত কোন ছেলে বাচ্চা মার কাছে থাকবে, 7 বছর পরে বাবা ছেলে বাচ্চাকে তার কাছে নিয়ে নিতে পারবে ডিভোর্সের পরে। আর মেয়ে বাচ্চা হইলে তার প্রাপ্তবয়স্ক অথবা বিবাহ পর্যন্ত। এটা কিন্তু আইন, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে ওয়েলফেয়ার ডক্ট্রিনের আবিষ্কার হয়েছে। ওয়েলফেয়ার ডক্ট্রিন সন্তানের কল্যাণ, সন্তানের কল্যাণ আর হলো লিগ্যাল রাইটস, দুইটা যদি কনফ্লিক্টিং হয় তাহলে কোনটা প্রিভেইল করবে? ওয়েলফেয়ার ওয়েলফেয়ার ডক্ট্রিন। ওয়েলফেয়ার ডক্ট্রিন। আমার কথা কি বোঝা গেছে? তাহলে জি স্যার। এটা একটু খাতায় লিখেন, the issue of minors welfare, the issue ISSUE, the issue of minors welfare to take precedence মানে কি অগ্রাধিকার পাবে over the legal rights of disputing parties। মামলায় বিবদমান যে দুটা পক্ষ আছে, দুইটা পক্ষের যে আইনগত অধিকারের উপরে ওয়েলফেয়ার ডক্ট্রিনটাই জয়লাভ করবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে the issue of minors welfare must be treated with paramount importance regardless of the disputing parents' legal rights or entitlements। তার মানে হচ্ছে মাইনরের কল্যাণটাকেই প্যারামাউন্ট ইম্পর্টেন্স দিতে হবে। প্যারামাউন্ট ইম্পর্টেন্স মানে কি? সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলতেছে, প্যারামাউন্ট ইম্পর্টেন্স। The minor's welfare must be treated with paramount importance regardless of the disputing parents' legal rights or entitlements। যে পিতা মাতার যে আইনগত অধিকারের চাইতেও সন্তানের ওয়েলফেয়ারটাই প্রাধান্য পাবে। তাহলে এমন যদি হয় বাবা মা দুইজনই সমস্যাগ্রস্ত, তাহলে কোর্ট কি করবে? বাচ্চার কল্যাণের জন্য কোন থার্ড পার্টির কাছেও তার ইজানা দিতে পারে বা তার কাস্টডি দিতে পারে। আমরা এই কথা থেকে এটাই বুঝতে পারি, তাই না? হ্যাঁ, বাচ্চার যেখানে ভালো হবে। তবে এই কেস স্টাডি করে আমরা যেটা দেখি, মায়ের দিকেই বেশিরভাগ ক্ষেত্রে কোর্ট রায় দেয়। কথা বোঝা গেছে কিনা? এই যে প্রিন্সিপালটা এখন বললাম, এইটা আলোচনা করা আছে একটা মামলা আব্দুল জলিল এন্ড আদার্স ভার্সাস শারন লাইলি বেগম। আব্দুল জলিল এন্ড আদার্স, আব্দুল জলিল, জলিলটা জে দিয়ে লিখবা, আব্দুল জলিল এন্ড আদার্স ভার্সাস শারন, শারন SHARON, শারন, হ্যাঁ শারন লাইলি বেগম LAILY, শারন লাইলি বেগম BEGUM। আব্দুল জলিল এন্ড আদার্স ভার্সেস শারন লাইলি বেগম। লিখতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে, একটু দ্রুত করতে হবে কিন্তু। মাস্টার্সে তোমরা যারা আসছো মোটামুটি অনার্স পরে তোমাদের অনেক ম্যাচুরিটি হয়ে গেছে, এখন কিন্তু হাত চলতে হবে। আদার ভার্সেস শারন লাইলি বেগম। হ্যাঁ, the court made this important observation. In this case, the father divorced the mother in 1995. বাবা সন্তানের মাকে ডিভোর্স দিয়েছে 1995 সালে,
and removed the children from her custody. এবং সন্তানকেও নিয়ে গেছে মার কাছ থেকে ডিভোর্স দেওয়ার পরে। The mother filed a habeas corpus petition first in the United Kingdom and then under Article 102(2)(b)(1 মানে habeas corpus of the Constitution for recovery of the children. She was a Christian British Bangladeshi dual citizen and engaged full time in bringing up her children. সব লন্ডনের ঘটনা মামলাগুলায়, কথা বোঝা গেছে কিনা? তার ডুয়াল সিটিজেন ছিল, খ্রিস্টান নাগরিক ছিল আর কি। এটা কিন্তু আবার মুসলিম শরিয়া ল না, এটা কিন্তু খ্রিস্টান ল। বোঝা গেছে কিনা? স্যার 102 অফ কি বললেন? হেবিয়াস কর্পাসের যে বিধানটা আছে আর্টিকেল কততে আছে? সংবিধান তো পরে আসছে, গত ক্লাসে বলছে 102 ক্লজ 2 বি তারপর 1। আর্টিকেলটা অনেক বড়, হ্যাঁ। 102 ক্লজ 2 মানে ব্র্যাকেটে 2 তারপর ব্র্যাকেটে আবার বি তারপরে কি 1 রোমান 1 yes বি এর 1। স্যার এটার রিকভারি অফ স্যার আজকে আমার ফার্স্ট ক্লাস তো স্যার বুঝছিলাম না। অসুবিধা নাই, ক্লাস মনোযোগ দিয়ে করেন, হ্যাঁ অসুবিধা নেই। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে বাবা মাকে ডিভোর্স দিয়েছে 1995 সালে। ডিভোর্স দেওয়ার পরে এটা লন্ডনে ঘটনা ঘটছে। ডিভোর্স দিয়ে সাথে সাথে তার বাচ্চাকে মার কাছ থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার কারণে এই মা এখানে এগ্রিভড হয়েছে। এগ্রিভড হয়ে সে হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করছে আমাদের বাংলাদেশের হাইকোর্টে। সে ছিল লন্ডনে। আর্টিকেল 102 ক্লজ 2 B1 এটা হচ্ছে আমাদের সংবিধানের আর্টিকেল, যে রিটের যে আর্টিকেলটা আছে ওইখানে গেলে দেখবে সবাই। She was a Christian British Bangladeshi dual citizen, মানে মা ছিল কি বাংলাদেশি এবং ব্রিটিশ নাগরিক খ্রিস্টান, এবং সে তার বাচ্চাকে ফুল টাইম লালন পালন করতো। The children were also British Bangladeshi citizen, এবং বাচ্চাটাও ছিল কি ব্রিটিশ বাংলাদেশি মানে ডুয়াল সিটিজেন। In 1993 the father brought his wife and children to Bangladesh on the pretext of a visit, and when in Dhaka he took the passport of the children. In 1995 the father, the respondent no one, on the pretext of taking the children to a park, deceitfully and illegally removed the children, including the youngest one, who was a breastfeeding infant at the time, from the mother's custody and took them from their home in Dhaka to his paternal home in a village. তার মানে বুঝতে পারছেন, সে বিদেশ থেকে বাংলাদেশে আসছে, বাংলাদেশে এসে তারপর একটা পার্কে ঘুরতে যাবে বলে নিয়ে আসছে, পার্কে যাবে ঘুরতে, এটা বলে সে গ্রামে চলে গেছে। বাবা তার ছেলে মেয়ে নিয়ে, মধ্যে একটা ছেলে ছিল, একটা বাচ্চা ছিল ব্রেস্ট ফিডিং নিত, সে বুকের দুধ খাইতো। তো নিশ্চয়ই কাজটা খুবই জঘন্য কাজ হয়েছে। কথা কি বোঝা গেছে কিনা? জি স্যার। হ্যাঁ, আমি যে কথাগুলো বলতেছি এখন এগুলো কিন্তু গত ক্লাসেই আমি গ্রুপে কিছু শীট আমি দিয়েছিলাম। ওই শীটে 5 নাম্বার যে পয়েন্টটা আছে, 5 নাম্বার সবার কাছে, যাদের কাছে নাই এগুলো একটু কালেক্ট করে নিতে হবে। আমাদের এই গ্রুপে আমি বেশ কিছু ছবি উঠাই আমি পাঠাইছিলাম। 5 নাম্বার ইস্যুটা এখানে আছে এবং খুব সুন্দর করে আমি মডিফাই করে পাঠাইছি। করা যায়, এগুলো করা যায়। ওইগুলো দেখে দেখে একটু খাতায় নোট করে ফেলতে হবে। তাহলে কথা তো বোঝা গেছে নাকি? The court directed that the children should remain in the custody of their mother and granted the father the visitation rights and directed the family court to dispose of the matter within 6 months. পরে হাইকোর্ট ডিভিশন এখানে রায় দিয়ে দিছে, নিষ্পত্তি করে যে কাস্টডি থাকবে মায়ের কাছে। ওই বাচ্চাদের কাস্টডি কার কাছে থাকবে? মায়ের কাছে থাকবে। মানে বাচ্চা কাচ্চারা মার কাছেই থাকবে, আর বাবা কি করবে? মাঝে মাঝে গিয়ে তাদেরকে দেখে আসতে পারবে।
কথা বোঝা গেছে? এবং ফ্যামিলি কোর্টকে নির্দেশনা দিয়েছে। ফ্যামিলি কোর্ট বলতে এখানে নিম্ন আদালত, সহকারী জজ আদালত। ফ্যামিলি কোর্ট বলতে সহকারী জজ আদালত। কথা বোঝা গেছে কিনা? ফ্যামিলি কোর্টকে স্যার। বলছে 6 মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করার জন্য। The court made an important observation with regard to conflicting priorities between a minor's welfare and the party's legal rights. এখানে কোর্ট লিগ্যাল রাইটস এবং এই ওয়েলফেয়ার ডক্ট্রিন এই দুইটার উপরে একটা ইম্পর্টেন্ট অবজারভেশন দিয়েছে। বলা হয় হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে? স্যার বলেন, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ফোন করেন। স্যার আমি অন্ধকারে স্যার। মনোযোগ দেন ক্লাসে। অন্ধকার হলো স্যার, অন্ধকার। yes, sir. অন্ধকার স্যার হলো ভিডিও অন্ধকারে। দেখে একটু বলেন স্যার। আমি ভিডিও দেখতে হবে স্যার না। লাইভ আছি স্যার, ক্লাস করতেছি স্যার। সবাই ফ্রি স্টাইলে ক্লাস শুরু করছে, যে যার যার মতো কথাবার্তা বলতেছে। স্যার ভিডিওতে থাকলে স্যার ভালো লাগে স্যার। রিয়েলিটি হ্যাঁ, লাগে। সবাই ভিডিওতে থাকো। ভিডিও না হইলে অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্টটা হয় না। ইয়েস স্যার। মানে একটা ফিলিংস আসে না যে আমি ক্লাস করতেছি। সবাই জি, যার স্যার। যার মতো ক্লাস করতে থাকে। এই এই ভিডিও feelings থাকাই টাই আসে না। বেস্ট। স্যার কি ঢাকায় আছেন স্যার? ওকে, আমরা যে এখনো অনেকে ভিডিও অন করে নাই। আমি নিশ্চিত কেউ তো এমন নয় যে কোনো বিব্রতকর অবস্থায় আছে। এমন অবস্থানে কেউ আছে? এমন অবস্থায় থাকে ক্লাস করা ঠিক না। শুধু অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস করে লাভ নেই। ক্লাসের সময়টাতে একটু ক্লাসের এনভায়রনমেন্টে থাকাই ভালো। স্যার আমি তো কারণ স্যার এই যে রুম এটা একটা ক্লাসরুম। স্যার আমার কি দেখতে পাচ্ছেন স্যার জালাল? না, স্যার, আমি আজকে আমি এখন দেখতে পারতেছি না। স্যার আজকে আমি ঝামেলার মধ্যে আছি স্যার, এর জন্য ভিডিও অন করা সম্ভব হচ্ছে না স্যার। পার্ডন মি স্যার। তুমি ঝামেলার মধ্যে আছো না? শিওর স্যার। স্যার আমাদের ইলেকট্রিসিটি নাই স্যার, এই যে আমার হালকা দেখা যায় স্যার, ইলেকট্রিসিটি নাই স্যার। মোমবাতি জ্বালান, হালকা দেখা যাচ্ছে ভাই, মোমবাতি জ্বালান। না ব্রাইটনেস একটু দেখা যায়। তবে স্যার আমি আপনাকে দেখে স্যার খুব হ্যাপি লাগছে স্যার, মানে আপনাকে স্যার লাইভ আমি আপনাকে ক্লাসে প্রথম দেখছি স্যার দেখতে পাচ্ছি ভিডিওতে। স্যার। তেলবাজি বাদ দিয়ে যেটা বলছে সেটা করো। হ্যাঁ, আজকে সমস্যা না আছে, স্যার। আগামী ক্লাসে ভিডিও অন করবা। জি স্যার।
স্যার ইভেন আজকেও স্যার আমার পড়া মনে হয় যেতে একটু দেখা পারে যাইতেছে হয়তোবা। না, আমি দেখতেছি আমি ক্লাস নিচ্ছি, কেউ কেউ কথা বলতেছে, বিষয়টা খুবই বিব্রতকর। আমি তো আমার ক্লাসরুম তো কখনো আমি এরকম ভাবে অ্যালাউ করি না। তোমরা যারা আমার না স্যার। নিয়মিত স্টুডেন্ট, আমি আমার ক্লাসরুমে নিশ্চয়ই এরকম কথাবার্তা অ্যালাউ করি না, এটা তোমরা জানো। নো স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। কারণ ক্লাসরুমের এনভায়রনমেন্ট ক্লাসরুমের মতোই হবে। এখানে পিন পতন নীরবতা না থাকলে লেকচার তোমাদের মস্তিষ্কে হবে না, সাপোর্ট করবে না। হ্যাঁ, কথা বলবা যখন আমি অ্যালাউ করবো। ক্লাসের মধ্যে কিছু হিউমারাস কথাবার্তা হবে, একটু কথা হবে, গল্প হবে, বাট লেকচারের সময় কথাবার্তা বলাটা মানে when the teacher was providing lecture but you are making noise in the class, so definitely it cannot be treated as a classroom. এটাকে নিশ্চয়ই ক্লাসরুম হিসেবে কনসিডার করার কোনো সুযোগ নেই। There is no room for consideration such type of noisy environment as a classroom. কথা বোঝা গেছে? সবাই অন্ধকারে কেন জানি বুঝতে পারতেছি না। ওকে, আমরা এখন যেটা পড়বো, আমরা ওয়াইফস পাওয়ার টু ডিসলভ আ ম্যারেজ। ওয়াইফস পাওয়ার টু ডিসলভ আ ম্যারেজ। অ্যাকচুয়ালি আমরা যেটা জানি, তালাক or divorce is a unilateral power of the husband in Sharia law. Sharia law তে ডিভোর্স বা তালাক এটা হলো কি পুরুষদের একটা একচ্ছত্র অধিকার। মানে whenever a husband wants, he can divorce his wives, but the wives cannot divorce her husband. এটা মুসলিম ল যিনি পড়িয়েছেন, তোমরা সম্ভবত হি মেড দিস কনসেপ্ট ক্লিয়ার। তোমরা কি এটা জানো সবাই যে শরিয়া ল অনুযায়ী পুরুষরা ওয়াইফদেরকে তালাক দিতে পারে যখন সে চাইবে তখন, কিন্তু ওয়াইফদেরকে এই পাওয়ারটা দেয়া হয় নাই। এটা কি তোমরা সবাই জানো? আমাকে কি শুনতে পাচ্ছ? আমাদের যে ক্লাসিক্যাল যে শরিয়া ল আছে, কোরআনিক ল আছে, কোরআনিক লতে কিন্তু হাজবেন্ডদেরকে এই পাওয়ারটা দেয়া আছে যে হাজবেন্ড ক্যান প্রোভাইড তালাক টু হিজ ওয়াইফ বাট ওয়াইফ ক্যানট। বাট এখন কালের পরিক্রমায় দেখা যাচ্ছে কি তালাকের মধ্যে বোধহয় 80% তালাকই মেয়েরা দেয় এখন তাদের হাজবেন্ডদেরকে। এই বিষয়টা কারা কারা এই বিষয়টা জানো বা এই বিষয়ে অবগত আছে? কোর্টে কারা কারা যাও তোমরা বলতে পারবা? এই বিষয়টা আমি খুব সংক্ষেপে ক্লিয়ার করি। এখন তোমাদের মধ্যে প্রশ্নটা জাগতে পারে যে তাহলে কি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহিলাদের প্রতি কি বৈষম্য করেছে কিনা? কি মনে হয়, বৈষম্য করেছে, ডিসক্রিমিনেশন করা হয়েছে? যে তালাকের অধিকারটা একমাত্র হাজবেন্ডকে দেয়া হলো, ওয়াইফকে দেয়া হলো না? কি মাথা খেলতেছে? আমার কথা কি সবাই বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। কারো কোনো রেসপন্স নাই, আমি শুনতেছি না কারো কথা। স্যার শুনতে পাচ্ছি স্যার। রাষ্ট্রীয় আইন অনুযায়ী, হ্যাঁ, গুড পয়েন্ট। বাট আমাদের কোরআনিক লটা কি সেটা বলতেছি, আমি এই জায়গায় আসতেছি। কোরআনিক লতে শুধুমাত্র যেটা বলতেছি আমি সেখানে আসতেছি। রাষ্ট্র আইন করে দিছে বিধায় তো এখন তালাক বেশি হয়। আমরা কোরআনিক পয়েন্টে থাকি, আমরা কোরআনিক লতে আসি, কোরআনিক লটার যে ফিলোসফিটা আলোচনা করি, এখানে সুন্দর একটা মেসেজ কিন্তু আছে। তাহলে কোরআনে কি এই বৈষম্য করা হয়েছে মহিলাদের প্রতি, এরকমটাকে বলতে পারবা কেউ? বা
অ্যাপারেন্টলি কেমন মনে হচ্ছে? আর না, এখানে তোমার দৃষ্টিকোণ থেকে বলো, নারীবাদী দৃষ্টিকোণ থেকে না বলে তোমার দৃষ্টিকোণ থেকে বলো, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তোমার অবজারভেশন কি? এজ এ ল স্টুডেন্ট তোমার কাছে কি মনে হয়? কোরআনে নিশ্চয়ই এটা কোন ধরনের বৈষম্য করা হয় নাই। আল্লাহ তাআলা Right, যে sir. প্রিন্সিপাল দিয়েছেন এগুলো সার্বজনীন। হ্যাঁ, মূল বিষয়টা হলো মেয়েরা আবেগপ্রবণ হয় অনেক বেশি। জি স্যার, কথা বুঝতে পারছো? জি স্যার, মেয়েদেরকে আল্লাহ তাআলা বানাইছে অনেক আবেগ দিয়ে এবং তাদের প্রতি মুহূর্তে মুড সুইং করে। কথা বোঝা গেছে কিনা? মেয়েদেরকে পাওয়াটা দিলে দেখা যায় যে কি তারা ঘন্টার মধ্যে হাজবেন্ডকে কয়েকবার করে তালাক দিয়ে দেয়। এগুলো তোমরা সায়েন্টিফিক আলোচনা, সায়েন্টিফিক্যালি গবেষণা করে দেখা গেছে এগুলো, যে মেয়েরা একটু খেয়ালি টাইপের হয়, তাদের আবেগ অনেক বেশি থাকে। তারা বিবাহিত, তারা এটা আরো ভালো বলতে পারবেন। এই জন্য পুরুষদেরকে আল্লাহ তাআলা অনেক ধৈর্য দিয়েছেন এবং মাথা অনেক কুল রাখতে পারে। পুরুষ একটা সিদ্ধান্ত নিতে গিয়ে 100 টাইমস চিন্তা করে। কথা বোঝা গেছে কিনা? এইটাকে আমি ক্লিয়ার করার জন্য এই পয়েন্টটা নিয়ে আসছি। এখন রাষ্ট্র যখন আইন করলো উইমেন এম্পাওয়ারমেন্ট এস্টাবলিশ করতে গিয়ে, ওই যে কাবিননামার 18 নম্বর কলামে যে পাওয়ার ডেলিগেট করা হয়েছে, এই এক পাওয়ার দিয়ে এখন দেখা যায় কি মেয়েদের মাধ্যমেই এখন তালাকটা খুব বেশি হয়। প্রায় 80% তালাক কি এখন মেয়েরা দেয়। তাহলে ওই যে কোরআনে যে পাওয়ারটা দেয়া আছে, এবার বুঝতে পারছো কিনা কেন পুরুষদেরকে এই পাওয়ারটা দেয়া হয়েছে? যখন পুরুষদের কাছে ক্ষমতাটা ছিল তখন তালাকের সংখ্যা ছিল খুব কম। যখন রাষ্ট্র আইন করে পাওয়ারটা মহিলাদের কাছে নিয়ে গেছে, পৌরাণিক বিধান থেকে একটু ডাইভার্ট করে এখন মোর দেন 80% তালাকি মেয়েদের মাধ্যমে হয়। এবং পত্রিকায় এই যে গত সপ্তাহে দেখলাম প্রত্যেকটা পত্রিকাতে আসছে, বিশেষ করে যে বিভাগীয় শহরগুলোতে ঢাকা, চিটাগং এ তালাকের সংখ্যা অনেক বেশি। চিটাগাং এ কেউ আছে এখানে? চিটাগাং এ দেখা যাচ্ছে কি মানে প্রতি ঘন্টায় এখন ডিভোর্স হচ্ছে, প্রতি ঘন্টায়। একটা পরিসংখ্যান আসছিল মনে গত সপ্তাহে পত্রিকায়। আমার কথা কি বোঝা যায়? অল মিউট করে দেন স্যার। জহির ভাই কাজটা করতে দেন। জহির ভাই আপনি মিউট করেন। আপনাকে বলে লাভ হবে না। আমি এখন যে লেকচারটা পড়াবো এটা তোমরা পাবা ইয়েতে, ইকরামুল হক স্যারের মুসলিম ফ্যামিলি লর যে বইটা আছে, মুসলিম ফ্যামিলি ল, শরিয়া এন্ড মডার্ন ওয়ার্ল্ড, ডক্টর মোহাম্মদ ইকরামুল হক। কম্পারেটিভ ফ্যামিলি ল এর জন্য বইটা বাংলাদেশি রাইটারের মধ্যে সবচেয়ে ভালো বই মনে হয়েছে আমার কাছে। ফ্যামিলি ল, শরিয়া এন্ড মডার্ন ওয়ার্ল্ড, এটা আমাদের এসইউ লাইব্রেরিতেও বইটা আছে। The writer name, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? the writer name টা কি? হ্যাঁ, ইকরামুল হক স্যার, ডাক্তার মোহাম্মদ ইকরামুল হক। ডক্টর ইকরামুল হক, ডক্টর মোহাম্মদ ইকরামুল হক, মুসলিম ফ্যামিলি ল, শরিয়া এন্ড মডার্ন ওয়ার্ল্ড। ওটার নাম লিখতে পারছো? এই সবাইকে শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। ওকে, এই বইটাতে তোমরা 314 নাম্বার পেজ দেখবা। 314 নাম্বার পেজে ওয়াইফ পাওয়ার টু ডিসলভ আ ম্যারেজ। লেখা হয়েছে ফ্যামিলি ল, শরিয়া এন্ড মডার্ন ওয়ার্ল্ড, ডক্টর মোহাম্মদ ইকরামুল হক। এই বইটা তোমরা সাথে রাখবা, যথেষ্ট ভালো একটা বই।
ওইখানে ওয়াইফস পাওয়ার টু ডিসলভ আ ম্যারেজ, এখান থেকে একটা প্রশ্ন থাকবে যে সাধারণত আমরা জেনারেলি উই নো দ্যাট আন্ডার শরিয়া ল talaq is an unilateral power of the husband, but there are certain circumstances under which the Muslim wife can divorce her husband. What are the circumstances? কোন কোন ক্ষেত্রে কোন কোন গ্রাউন্ডে একজন মুসলিম ওয়াইফ তার হাজবেন্ডকে এই ডিভোর্স দিতে পারে? কথা কি বোঝা গেছে কিনা? জি স্যার। 314 নাম্বার পেজ থেকে তোমরা দেখবা এই ইয়াটা আছে, ডক্টর মোহাম্মদ ইকরামুল হক। ওখান থেকে এটা ইয়া করে নিবা বা গুগলও সার্চ করলে পাবা। ওয়াইফস পাওয়ার টু ডিসলভ আ ম্যারেজ, ওয়াইফস পাওয়ার টু ডিসলভ আ ম্যারেজ, এটা একটা টপিক আমাদের আলোচনার আজকে। এই টপিকটা আজকে একটু আলোচনা করবো যতক্ষণ পারি আর কি, চেষ্টা করবো আজকে শেষ করে দেওয়ার জন্য এই টপিকটা। তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম lecture on wife's power to dissolve a marriage, we have already disclosed. It's very much clear to us that a wife's scope to terminate a marriage is secondary and generally conditional. It is conditional, short সাপেক্ষে, because the Sharia law or the Quranic law provides the power of divorce absolutely to the husband. So there are certain circumstances under the state-made law, a Muslim wife can divorce her wife. She has to depend on either husband or the court. ওয়াইফ কে হয় সে তার হাজবেন্ডের উপর ডিপেন্ড করবে, আর না হয় কোর্টের কাছে সে যাবে। তাহলে হাজবেন্ডের কাছে কিভাবে? ওই যে তালাকের তাফওয়িজ নামে একটা তালাক আছে, এটা কাবিননামার 18 নম্বর কলামে হাজবেন্ড তার ওয়াইফকে পাওয়ার ডেলিগেট করে। পাওয়ারটা কি করে? ডেলিগেট করে। মানে রাষ্ট্র এই আইনটা এমন ভাবে টেকনিক্যালি করছে যেন শরিয়া লটাও ভায়োলেশন না হয়, কোরআনও ভায়োলেট না হয়। তার মানে এখানে হাজবেন্ডের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। রাষ্ট্র আইন করে বলছে কি, হাজবেন্ডকে বলছে তুমি তোমার ওয়াইফকে কি করো, এই পাওয়ারটা দিয়ে দাও। কথা কি বুঝছো? মানে এখানে আর অনেকের অডিও অন করা, এইজন্য আপনার একজন ভালোভাবে আসতেছে না। আমার ব্যাখ্যা আর কি, কথা বোঝা গেছে কিনা? তার মানে ওখানে কিছু শর্ত থাকে, ওই শর্তগুলো যখন পূরণ হয়, যেমন যদি সে তার ওয়াইফকে মেন্টাল ফিজিক্যাল টর্চার করে, মেইনটেনেন্স না দেয়, ভরণ পোষণ না দেয়, এরকম হ্যান ত্যান কিছু শর্ত দিয়ে বলে এরকম সিচুয়েশন হইলে এই হাজবেন্ড তার ওয়াইফকে পাওয়ারটা দিয়ে দিয়েছে যে তুমি আমাকে তালাক দিতে পারবা, যে তোমাকে আমি বিয়ে করলাম, বিয়ে করে তোমাকে আমি এই পাওয়ারটা দিলাম, ভবিষ্যতে যদি এমন ধরনের ঘটনা ঘটে তুমি আমাকে তালাক দিয়ে দিবে। এগুলো সহজ ব্যাখ্যা তোমাদেরকে বোঝানোর জন্য বললাম আমি। কথা বুঝতে পারছো? হলো উইমেন এম্পাওয়ারমেন্টের যখন একটা স্লোগান আসছে, উইমেন এম্পাওয়ারমেন্ট এস্টাবলিশ করার জন্য এই আইনগুলো আসছে। কথা বোঝা গেছে? অ্যাকচুয়ালি কিছু বাস্তবতাও আছে, একতরফা ভাবে বললেও হবে না। অ্যাকচুয়ালি মেয়েরা অনেক নিগৃহীত হয়। কথা কি বুঝতে পারছো? দেখা গেছে হাজবেন্ডরা অনেক বেশি টর্চার করে, বিশেষ করে আমাদের রিজিওনাল এরিয়াতে বা প্রান্তিক লেভেলের যে মানুষগুলো আছে, আমরা এমন ঘটনাও দেখছি যে হাজবেন্ড মাঠে কাজ করতে গেছে, কাজ করে এসে দেখা গেছে যে ওয়াইফ রান্না বান্না করে নাই, রান্না কেন করলো না এই জন্য ওয়াইফকে পিটানি দেয়। কথা বোঝা গেছে কিনা? অনেক সময় দেখা যায় ওয়াইফ কষ্ট থাকে, মহিলাদের কিন্তু অনেক সমস্যা থাকে, কিছু প্রতিবন্ধকতাও আছে, তাদের কিছু প্রতি মাসে পিরিয়ড হয়, মেজাজ খিটখিটে থাকে। কথা বোঝা গেছে কিনা? এগুলো অনেক সাইকো অ্যানালাইসিস আছে। কথা বলছো কিনা? তো দেখা যায় যে অনেক সময় পুরুষরা এই তুচ্ছ কারণেও মহিলাদের উপরে হাত উঠায়, টর্চার করে।
তো এই জন্য দেখা যাচ্ছে কি মহিলাদের এম্পাওয়ারমেন্ট করার জন্য মূলত এই বিভিন্ন ধরনের আইন কানুন করা হয়, মেয়েদের শিক্ষা। তো পরবর্তীতে কি করা হলো যে মেয়েদেরকে স্বাবলম্বী হওয়া লাগবে, মেয়েদের পড়াশোনা করা লাগবে। এখন আজকে এই ক্লাসে মোটামুটি ছেলেদের সাথে মেয়েরাও আছে অনেক। এবং আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা লতে 160 জনের মতো ভর্তি হয়েছিলাম, এর মধ্যে কমপক্ষে 50 থেকে 60 জন মেয়ে ছিল। কিছু কিছু ডিপার্টমেন্ট আছে রেশিও প্রায় সমান সমান। তার মানে শিক্ষা ক্ষেত্রে মেয়েরা অনেক আগায় গেছে, কথা বোঝা গেছে কিনা? আর বাংলাদেশে আবার একটা ইউনিভার্সিটি আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তোমরা অনেকে বিভিন্ন নাম শুনছো। বেশ প্রথম সারি ইউনিভার্সিটির মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিও পড়ে বাংলাদেশে, কথা বোঝা গেছে কিনা? তো ওই ইউনিভার্সিটিতে কিন্তু মেয়েদের জন্য কোটা আছে, এটা তোমরা মনে হয় জানো না। প্রত্যেকটা সাবজেক্টে 50% ছেলে 50% মেয়ে, একদম কোটা। এই জন্য দেখা যায় যে কি ছেলেরা বঞ্চিত হয়। আমার কথা কি বুঝতে পারছো? মেয়েরা দেখা যাচ্ছে মেরিট লিস্টের পিছনে থাকলো কি ওই 50% কোটা পূরণ করার জন্য উইমেন এম্পাওয়ারমেন্ট। আমার কথা কি বোঝা যাচ্ছে? জহির ভাই স্যার সবার অডিওটা অফ করতে বলেন না। বললে লাভ হয় না, আবার জহির ভাইয়ের আমরা সামনে আগাই। She has to দেখা যায় Muslim wife has to obtain the power of talaq from the husband through proper delegation or has to seek it from the husband by way of compromise. Alternatively, she can go to the court where she can be granted with a divorce only on satisfaction of certain grounds. A wife does not have any power of her own to dissolve a marriage. তার মানে হচ্ছে মুসলিম যারা ওয়াইফ আছে তারা কিন্তু নিজেদের কোনো পাওয়ার নাই অ্যাকচুয়ালি, তাদেরকে ডিপেন্ড করতে হয়, হয় তাদের হতে হয় তাদের কোর্টে যেতে হয়, আর না হয় হাজবেন্ডের ধারস্থ হতে হয়। কাবিননামাতে হাজবেন্ড কি করে তাকে পাওয়ার দিয়ে হাজবেন্ড সাইন করে নেয়, কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে আমি সংক্ষেপে পয়েন্টগুলো বলে দেই। ওয়াইফের যেই ডিভোর্স দেওয়ার যে ইয়াটা আছে, ম্যারেজ টার্মিনেশন করা বা ডিসলভ করা যে গ্রাউন্ড গুলো আছে, এখানে 3টা গ্রাউন্ড নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে তালাকে তাফউইজ। তালাকি তাফউইজ, তালাক TALAQ একটা হাইফেন দিয়ে আই দাও, আই দিয়ে আর একটা হাইফেন দাও, তারপরে তাফউইজ TAFWID, তাফউইজ। হ্যালো। তালাকে তাফউইজ, এটাকে অন্যভাবে আমরা বলবো ডেলিগেটেড তালাক। ডেলিগেটেড তালাক, ডেলিগেটেড মানে কি? ডেলিগেট মানে কি? পাওয়ার হস্তান্তর করা, পাওয়ার হস্তান্তর করা। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? কেউ কোনো রেসপন্স করে না। স্যার কয়েকজন কথা কি শুনতে পাচ্ছ না? সবার অডিও গুলো অফ করতে বলেন স্যার। ওই যে কথা কি শুনতে পাচ্ছ? স্যার ওই যে মীর জহিরুল ইসলাম ওনার অডিওটা অন করা, ওনার থেকে অনেক শব্দ হচ্ছে। এখন শোনা যায়? স্যার সবাইকে মিউট করে রাখলে ভালো হয় স্যার। হ্যাঁ, আমি মিউট করে রাখছি সবাইকে। এতক্ষণ কি কথা শোনো নাই, কেউ বোঝো নাই কিছু? আদার্স নয়েসের জন্য কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল না। এটা তো আরো আগে বলা দরকার ছিল আমার, তো তাহলে এতক্ষণ অনেক কথা বলে ফেলছি। আচ্ছা, আমরা
সংক্ষেপে আবার বিষয়টা একটু বলে দেই। ওয়াইফস পাওয়ার টু ডিসলভ আ ম্যারেজ, হ্যাঁ, আমাদের মুসলিম শরিয়া ল অনুযায়ী ওয়াইফের যে ইয়াগুলো আছে, পাওয়ার গুলো আছে তালাক দেওয়ার, অ্যাকচুয়ালি ওয়াইফ ডাজ নট হ্যাভ এনি পাওয়ার অফ হার ওন টু ডিসলভ আ ম্যারেজ। একটা ম্যারেজ টার্মিনেট করার জন্য বা ডিসলভ করার জন্য বা অবসান করার জন্য ওয়াইফের নিজস্ব কোনো পাওয়ার নেই। She can dissolve a marriage by herself only if the husband and delegated only the husband had delegated the power to her beforehand. সে তখনই তালাক দিতে পারে তার হাজবেন্ডকে যখন হাজবেন্ড তাকে পাওয়ার ডেলিগেট করে। আর এই যে পাওয়ার ডেলিগেট করে, এটা করে কিভাবে? ওই যে কাবিন নামার 18 নম্বর কলাম আছে সেখানে। আর এই ধরনের তালাকে বলা হয় তালাকের তাফউইজ। আমার কথা বোঝা গেছে কিনা? তাহলে তোমরা একদম শর্টকাট 3টা ইয়া লিখে রাখো যে একটা মুসলিম ওয়াইফ 3 ভাবে তার হাজবেন্ডকে তালাক দিতে পারে। 3 ভাবে। নাম্বার 1 তালাকে তাফউইজ, নাম্বার 2 খোলা, নাম্বার 3 হচ্ছে বাই জুডিশিয়াল ইন্টারভেনশন। বাই জুডিশিয়াল ইন্টারভেনশন সংক্ষেপে লিখে রাখো। লেখছো? There are 3 ways. There are 3 ways by which a Muslim wife can terminate the marriage. These are number 1 talak tafwiz, secondly khola talak। যারা মুসলিম ল পড়েছো তারা তাদের জানার কথা, খোলা তালাক, খোলা KHULA, খোলা তালাক। আর নাম্বার 3 হচ্ছে জুডিশিয়াল ইন্টারভেনশন অথবা ফাস্ক বলা হয়। এটা আরবিতে বলা হয় কি? ফাস্ক, FASKH, ফাস্ক or judicial intervention। হ্যাঁ, আগে থেকেই ছিল, আমি সবগুলোই বলতেছি। তালাকে তাফউইজটা সংক্ষেপে বললাম। তালাকে তাফউইজটা হচ্ছে কি? কাবিননামার 18 নাম্বার কলামে কতগুলো শর্ত জুড়ে দেয়, এটা হাজবেন্ড নিজেই, এটা রাষ্ট্র আইন করে দিচ্ছে। সেখানে হাজবেন্ড তার পাওয়ারটা কি করে? ওয়াইফকে ডেলিগেট করে দেয়। এটা হলো ডেলিগেটেড পাওয়ার। যদি হাজবেন্ড এই পাওয়ারটা না দেয় তাহলে এটা সম্ভব না। কথা বোঝা গেছে কিনা? এই জন্য অনেক আইনজীবী পোলাপান যেটা করে কি 18 নাম্বার কলামটা অনেকে পূরণ করে না। কথা বোঝা গেছে? এটা একটা গোপন রহস্য বলে দিলাম তোমাদেরকে। Thus, the existence of such power to be in the hands of a wife completely depends on the contract between husband and wife. If there were any stipulation regarding delegation of such power by the husband to his wife inserted in the marriage contract, only then a wife would be able to dissolve a marriage by exercising that power without resorting to either the husband or the court. যদি কাবিননামার 18 নম্বর কলামে ওই শর্তগুলো পূরণ করে হাজবেন্ড তার ওয়াইফকে এম্পাওয়ার করে বা পাওয়ার ডেলিগেট করে দেয় তখনই সম্ভব। যদি হাজবেন্ড সে পাওয়ারটা না দেয় তাহলে সেটা সম্ভব নয়। Thus, if the husband does not delegate any such power to his wife, then the wife's power to dissolve a marriage will be zero. কথা কি বোঝা গেছে? তার মানে সেখানে কোনো পাওয়ারই থাকবে না ওয়াইফের। বুঝতে পারছো? জি স্যার। In the absence of having such power, the wife will then have to request the husband to dissolve a marriage, or she will have to file a suit for dissolution of a marriage in appropriate cases. But she cannot dissolve the marriage by herself. তার মানে ওয়াইফ কখনোই নিজে নিজে কি করতে পারবে না? এই ম্যারেজ অবসান ঘটাতে পারবে না। কথা বোঝা গেছে? And it is interesting to note that although the wife does not have any power to dissolve a marriage under the Sharia, there is a provision under the Sharia according to which she is able to obtain the power. She can even increase her power to dissolve a marriage from 0 to 100%. What is the time for delegation of the power? তাহলে the delegation can be made at the time of marriage contract. তাহলে ডেলিগেশনটা কখন দেয়া হবে? এটা ম্যারেজ কন্ট্রাক্টের সময়। আমরা জানি কি ম্যারেজ ইজ এ সিভিল কন্ট্রাক্ট, আমরা জানতাম তাই না? যখন ম্যারেজ কিন্তু এটা কন্ট্রাক্ট, আমরা জানো কিনা?
জি স্যার। ওই যে কাবিননামায় কি করতে হয়, সাইন করতে হয় না? হ্যাঁ। However, there is no legal problem if the husband delegates the power after the marriage is contracted. However, in practice, it may be difficult for women to obtain this power afterwards. If it was not given at the time of marriage, that is why it is preferred that the women would obtain the power at the time of making their marriage contract. আমাদের সময় আর কয় মিনিট আছে? 10 মিনিট আছে স্যার। 7 মিনিট। আমি বোধহয় আজকে এটা শেষ করতে পারবো না। এখন একটা প্রশ্ন আপনারা লিখে রাখেন, ডাজ আ তালাকে তাফউইজ নিড টু বি কন্ডিশনাল? ডাজ আ তালাক তাফউইজ নিড টু বি কন্ডিশনাল? তালাকে তাফউইজ কি কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষ? এই প্রশ্নের অ্যান্সার দিয়ে আমি খোলা তালাকে চলে যাব। খোলা তালাকটা সহজ, সেটা আমি 1 মিনিটে বলে দিব। আর জুডিশিয়াল ইন্টারভেনশনটা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ জুডিশিয়াল ইন্টারভেনশনটা একটু ডিটেইলসে আলোচনা করতে হবে। সেখানে আমাদের একটা আইন পড়তে হবে, সেখানে দি ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939। আইনটার নাম শুনছো কখনো? এই মামলাগুলো কিন্তু কোর্টে বেশি হয়। এই মামলাগুলো অনেক বেশি হয় কোর্টে। The power of talaq delegated by the husband to his wife may be conditional or unconditional. There is a misconception among some people that probably the delegation must be made subject to some conditions, and as such, a wife cannot have an unconditional power to dissolve a marriage. However, the reality is, if the husband wants, then he can delegate an unconditional power to his wife, and in such case, a wife will enjoy an unconditional power. This matter of condition purely depends on the agreement between them. তার মানে এটা কি শর্ত সাপেক্ষ হবে কি হবে না, এটা হাজবেন্ডের ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করে। কারণ হাজবেন্ড কি তার ওয়াইফকে এই পাওয়ারটা দিবে নাকি দিবে না, এটা হাজবেন্ড ডিসাইড করবে। কারণ হাজবেন্ড যদি সে পাওয়ারটা না দেয়, তাহলে কিন্তু ওয়াইফ এখানে কি করতে পারবে না, এই পাওয়ারটা পাবে না। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি, যে এটা হাজবেন্ডের ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করবে যে ডেলিগেটেড যে তালাকটা বা তালাকে তাফউইজটা এটা কন্ডিশনাল নাকি। এটা হাজবেন্ড চাইলে কন্ডিশন দিতেও পারে আবার নাও দিতে পারে। কথা বোঝা গেছে? হাজবেন্ড চাইলে একদম আনকন্ডিশনাল যে হ্যাঁ ঠিক আছে, এরকম সিচুয়েশন হলে তুমি আমাকে তালাক দিতে পারবা। যদি এরকম পাওয়ার দেওয়া হয়, তাহলে ওয়াইফকে কোর্টেও যাওয়া লাগবে না, হাজবেন্ডকে জিজ্ঞাসা করা লাগবে না। সে কি করবে, জাস্ট একটা নোটিশ পাঠাই দিবে। কথা বোঝা গেছে কিনা? ওয়াইফ তার হাজবেন্ডকে একটা নোটিশ পাঠাই দিবে তালাকের, শেষ কাহিনী, যদি আনকন্ডিশনাল পাওয়ার দেওয়া হয়। কথা কি বোঝা গেছে এ পর্যন্ত? জি স্যার। জি স্যার। আজকে তাহলে আর না আগাই, আমার মনে হয় আমরা আজকে আর খোলা তালাকটা আলোচনা করছি না। আমার মনে হয় তোমাদের অনেকে এটা জানো, মাস্টার্সে যারা আছো। তারপরে একটু কনসেপ্ট দিয়ে দিই। খোলা তালাকটা হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফের দুইজনে তারা একজন আরেকজনকে অফার করে। খোলা এবং মোবারা আবার একটু প্যাচ আছে, হালকা পার্থক্য আছে। মোবারা এগুলোর নাম শুনছো কিনা তোমরা? আমার মনে হয় অধিকাংশ মুসলিম লতে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়নি তোমাদের, আমার ধারণা আর কি। স্যার তাহলে কি হাজবেন্ড এবং ওয়াইফের মিউচুয়াল যে তালাকটা থাকে সেটাই কি খোলা তালাক? মিউচুয়াল, হ্যাঁ, এটা দুইটা কিন্তু মিউচুয়াল তালাক হচ্ছে একটা মোবারা, আর খোলাটা হচ্ছে অফারটা যাবে একজনের কাছ থেকে। দুজনের ভালো লাগতেছে না, যে কোনো একজন অফার করবে যে হ্যাঁ আমার তো ভালো লাগতেছে না, তাহলে আমরা কি আলাদা থাকি, আমরা ডিভোর্স হয়ে যাই। যদি ওয়াইফ হাজবেন্ডকে, এটা সাধারণত ওয়াইফের কাছ থেকে ইয়াটা আসে, অফারটা আসে। ওয়াইফ হাজবেন্ডকে এই অফারটা করে, অফার করে সে বলে যে আমার তো ভালো লাগতেছে না, তাহলে আমরা কি তাহলে আমরা যেই ইয়ার উপরে, যে স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে, যে মূল্যবোধের উপর ভিত্তি করে আমরা একসাথে সংসার শুরু করেছিলাম, সেই ক্রাইটেরিয়া গুলো এখন আর বিদ্যমান নাই। আমাদের মধ্যে যে ভালোবাসাটা ছিল সেটা আর এখন নাই।
আমরা তাহলে আলাদা হয়ে যাই। কথা বোঝা গেছে? যদি ওয়াইফ এই প্রপোজালটা হাজবেন্ডকে দেয়, হাজবেন্ড যদি মেনে নেয়, তাহলে এই তালাকটা এইভাবে হয়ে যায়। কথা বোঝা গেছে কিনা? তবে এখানে একটা কথা হলো কি, যেহেতু একজন অফার করে আরেকজনকে, তাহলে একটা কনসিডারেশন এখানে থাকে। কনসিডারেশনটা কি, যদি ওয়াইফ প্রপোজাল দেয় হাজবেন্ডকে, হাজবেন্ড যদি মেনে নেয়, তাহলে ওয়াইফ হাজবেন্ডকে একটা উপহার বা একটা কিছু ছাড় দিবে, কোন একটা কিছু। যেমন এমনটা হতে পারে যে কাবিননামার যে টাকাটা আছে, ওই টাকাটা সে মাফ করে দিতে পারে। কথা বোঝা গেছে? এটা জাস্ট উদাহরণস্বরূপ বললাম। অথবা যদি কাবিনের টাকা আগে পরিশোধ করে ফেলে, তাহলে এই অন্য কোনো একটা গিফট দিয়ে দিবে আর কি। এই জন্য আমি ক্লাসে ফান করে বলি আর কি, যে এরকম যদি হয়, এই যে ওয়াইফ হাজবেন্ডকে একটা ফ্ল্যাট গিফট করে দিল, একটা গাড়ি গিফট করে দিল, বিনিময়ে তালাক নিয়ে নিল, এই আর কি। বুঝতে পারছো? ছেলেরা অনেক খুশি হয়েছে না? ফ্ল্যাট এবং গাড়ির বিনিময়ে তালাক হয়ে গেলে খুব শান্তি পাবা, হ্যাপি হবা? জি না স্যার। স্যার এটা কি শুধু মানে ওয়াইফের পক্ষ থেকে হয়, হাজবেন্ডের পক্ষ থেকে হয় না? এটা হাজবেন্ডের পক্ষ থেকে হইতে পারে। আমরা ডিটেইলসে আলোচনা করব আগামী ক্লাসে। যে কোনো একটা পক্ষ অফার করবে, হ্যাঁ, এটা অন্য পক্ষ মেনে নেবে। আর মোবারা যেটা, মোবারা হচ্ছে উভয়ে, এটা মিউচুয়াল কনসেন্ট। মোবারা হলো মিউচুয়াল কনসেন্ট। এখানে উভয় পক্ষই এখানে কি অস্বস্তি বোধ করতেছে, ওদের আর ভালো লাগতেছে না, দুইজনেই আলাদা হয়ে গেল একসাথে, এটাকে বলে মোবারা। বাট খোলার ক্ষেত্রে হলো কি, এক পক্ষ থেকে অফার আসবে অপর পক্ষের কাছে, যে আমার ভালো লাগতেছে না, তুমি আমার ছেড়ে দাও। বুঝতে পারছো কিনা পার্থক্যটা? আমরা কিন্তু খোলা নিয়ে আলোচনা করতেছি। খোলাটা হলো কি মূল আলোচনা এখানে। তো খোলাটা আমার মনে হয় খোলা তালাকটা এটা এই ওয়াইফের কাছ থেকেই যায়, অফারটা ওয়াইফের কাছ থেকেই যায়। কথা বুঝতে পারছো? আমরা আগামী ক্লাসে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, খোলা নিয়ে। ঠিক আছে, তাহলে তোমরা এই লেকচারটা আগামী ক্লাসে একটু দেখে আইসো। মোহাম্মদ ইকরামুল হক স্যারের বইয়ে তোমার পার্ট 3 তে আছে, 314 থেকে শুরু হয়েছে এই লেকচারটা। খুব সুন্দর করে লেখা আছে এবং ইংরেজি গুলো যথেষ্ট স্টুডেন্ট ফ্রেন্ডলি, মনে হবে যেন বাংলায় লেখছে। কথা বুঝতে পারছো? জি স্যার। ইংরেজি গুলা খুবই সহজ ইংরেজিতে লেখা হয়েছে এবং খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি বই। আমার মনে হয় বাংলাদেশে মুসলিমরা তো এই বইটাই সবচেয়ে ভালো। বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ, এখান থেকে ফটোকপি করে নিতে পারো, তবে বইটা কালেকশন রাখতে পারলে ভালো আর কি। আর লাইব্রেরি বোধহয় খোলাই থাকে এখন, তবে কোভিড এর কারণে সম্ভবত অ্যালাউ করবে কিনা এটা বলতে পারবো না। বুঝতে পারছো কিনা? তো তোমাদের অনেকে বই কেনার প্র্যাকটিস নাই, তোমরা কিন্তু বই কিনো না, এটা কিন্তু খুবই খারাপ দিক। রাসেল মোল্লা আছে ক্লাসে? জি স্যার।